দর্শক, মাছরাঙার সংবাদ এবং ছোট্ট বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের অনুষ্ঠানে মেরজ ফ্ল্যাশ রাঙা সকালে। আমাদের সাথে আমরা আছি এখন দ্বিতীয় ঘন্টায়। আমাদের সাথে দ্বিতীয় ঘন্টার অতিথি, তিনি একজন সমাজকর্মী ও সংগঠক, মোহাম্মদ শহীদুল ইসলাম রিপন। চলুন দর্শক, আমরা তার সাথে গল্প করি। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি, আপনারা ভালো আছেন? জি। কোথা থেকে এসেছেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, এখন আসছি টিকাটুলি থেকে। টিকাতলি থেকে। না, পড়াশোনার প্রসঙ্গে যেহেতু আমরা চলে আসলাম, আমরা একবারে শৈশব থেকেই শুরু করতে পারি। কোথায় জন্ম হয়েছিল এবং পারিবারিক কাঠামোটা যদি আমাদেরকে একটু বলতেন। আমার জন্ম আসলে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার একটা গ্রামের নাম বাউনারা। আমার পড়াশোনা শুরু আমাদের গ্রামের স্কুলেই, প্রাইমারি স্কুলটা ওখানেই, হাই স্কুলও পাশের গ্রামে রাজধরপুর হাই স্কুল থেকে আমি এসএসসি পাশ করেছি 1989 সালে। আচ্ছা। এরপরে সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজে আমি এইচএসসি করেছি 1991 সালে, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছোটবেলাটা কেমন কেটেছিল? ছোটবেলাটা আমার আসলে, আমি তো গ্রামের ছেলে, মানে আমার গ্রামটা খুবই গ্রাম বলতে পারেন আর কি, একেবারে গ্রাম বলতে যা বোঝায়, মনে করেন এখনকার তো অনেক উন্নয়ন হয়েছে এখন, এই উন্নয়নের পরেও আমার গ্রামে যেতে হলে এখনো কাঁচা রাস্তা পার হতে হয়। আচ্ছা। ইলেকট্রিসিটি গেছে মাত্র 2-1 বছর আগে। তো এরকম একটা গ্রামে আমার স্কুলে যাওয়ার জন্য প্রায় 3 কিলো পথ আমাকে 7টা বাঁশের সাঁকো পার হতে হতো। বাঁশের 3 কিলোমিটার পথের মধ্যে 7টা বাঁশের সাঁকো। 7টা বাঁশের সাঁকো। বাঁশের সাঁকো দেখেছেন? হ্যাঁ, কখনো? দেখেছি। অনেক সময় এরকম হতো যে আমরা ওই স্কুলে যাওয়ার সময় সাঁকো আছে কিন্তু ফেরার সময় নাই, মানে পানিতে এটা ভেঙে, বন্যার পানিতে অনেক সময় এটা চলে যেত আর কি। তো তখন আমরা অনেক সময় সাঁতরায় পার হতাম বা নৌকায় পার হতাম এরকম। তো ছেলেবেলাটা আমার খুবই ভালোই কাটছে, গ্রামের ছেলে হিসেবে আমাদের কোনো ইয়ে ছিল না। তো বলা যেতে পারে আপনি বেশ দুরন্তই ছিলেন ছোটবেলায়। খুব বেশি দুরন্ত ছিলাম না, আমি বাবা মাকে বেশি কষ্ট দেইনি, খুব ওবিডিয়েন্ট ছিলাম বলতে পারেন। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 3 ভাই 2 বোন। আমি সবার বড়। আচ্ছা, বড় হিসেবে হয়তো বা একটু দায়িত্বটাও বেশি ছিল। না, ওইরকম দায়িত্ব তো কখনো আসলে ফিল করি নাই আমরা। আমার বাবা প্রাইমারি স্কুলের টিচার, ওনার স্কুলেই পড়তাম, ওনাকে খুব ভয় পাইতাম আর কি, মারতেনও খুব। আচ্ছা। না, আমাদের নিয়মটা ছিল যে সন্ধ্যার আগে ঘরে ফিরতে হবে আর কি। আচ্ছা। তো আমরা চেষ্টা করতাম যে ওইটা মেনটেন করার জন্য, যে সন্ধ্যার আগে যাতে ঘরে ফিরে আসি, এটাই। যাই হোক, আপনার প্রসঙ্গে আমরা আরো কথা বলবো, তবে কিবরিয়া আমার মনে হয় দর্শকদের একটু জানিয়ে দেখ আপনার সম্পর্কে। আচ্ছা, একটু চেষ্টা করছি। মোহাম্মদ শহীদুল ইসলাম রিপন একজন সমাজকর্মী এবং সংগঠক, শুরুতেই আমরা বলে নিয়েছি, এবং বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত বাঁধন সংগঠনের মূল উদ্যোক্তা সদস্য তিনি। দীর্ঘ 17 বছর থেকে কাজ করে যাচ্ছেন বিনামূল্যে রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করার জন্য। শহীদুল্লাহ হল থেকে মাত্র কয়েকজন ছাত্রের উদ্যোগে প্রতিষ্ঠিত বাঁধন বর্তমানে দেশের 34টি প্রতিষ্ঠানে 92টি ইউনিট পরিচালনা করছে। এই ইউনিটগুলো থেকে বিনামূল্যে রক্তদান এবং রক্তের গ্রুপ শনাক্ত করার মতো কাজ পরিচালনা করা হয়। বাঁধন থেকে প্রতি বছর গড়ে বিনামূল্যে 1 লক্ষেরও বেশি মানুষের রক্তের গ্রুপ শনাক্ত করা হয় এবং 60,000 ব্যাগ রক্তদান করার মতো কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। মোহাম্মদ শহীদুল ইসলাম রিপন বর্তমানে বাঁধনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া কর্মজীবনের কথা যদি বলি তাহলে বলবো যে তিনি কর্মজীবন অতিবাহিত করছেন এনসিসি ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে। আমরা চলে যাচ্ছি অতিথির কাছে এবং একেবারে শুরু থেকেই আমরা শুরু করেছিলাম, একটু ছোট ছোট করে জানার চেষ্টা করি। যেহেতু পরিবারের একেবারে বড় ছেলে ছিলেন আপনি, তো বাবা মায়ের নিশ্চয়ই ইচ্ছা ছিল যে ছেলে বড় হয়ে পাইলট হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে। কি ছিল আসলে প্ল্যান? আমার বাবা মায়ের ইচ্ছা ছিল যে বড় হয়ে আমি ডাক্তার হব। আপনি ঠিকই বলছেন, সবারই এরকমই থাকে যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার এরকমই থাকে আর কি। তো আমার বাবার ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হব, এরকম ইচ্ছা ছিল। কিন্তু আমার ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার দিকে খুব বেশি ঝোঁক ছিল না, বরং একটু মানে অন্যরকম ঝোঁক ছিল, আমার ছিল ইঞ্জিনিয়ার হওয়ার দিকে। এবং এই জন্য আমি ইন্টারমিডিয়েটে যখন সাবজেক্ট চয়েসের বিষয় আসলো, আমি আব্বাকে না জানেই আমি বায়োলজিটা বাদ দিয়ে দিয়েছিলাম আমার সাবজেক্ট থেকে। এটা উনি জানতেন না আর কি, এটা অনেক পরে জানছেন যখন আমি ভর্তি পরীক্ষার জন্য যখন আমি রেডি হই, তখন তো আর কিছু করার নাই। তো সুতরাং আমি তখন ঢাকায় আসছিলাম বুয়েটে ভর্তি হওয়ার জন্য আসলে। তো ফরচুনেটলি অথবা আনফরচুনেটলি যাই বলি না কেন, বুয়েটে চান্স পাইনি, ঠিক আছে। তো তারপরে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। আমাদের সময় আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হতো আসলে, এখন তো আগে হয় বুয়েট। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে যখন আমি বায়োকেমিস্ট্রি এবং এই সাবজেক্টটাতে যখন ভর্তি হলাম, তখন আমার একজন বড় ভাই ছিলেন, উনি বললেন যে তুমি তো খুব ভালো সাবজেক্টে ভর্তি হয়েছো, এটা খুবই ভালো সাবজেক্ট এবং এটাই পড়ো। তো ওইখান থেকে আমিও কার্জন হলের আসলে একটা অন্যরকম একটা পরিবেশ, এবং ওইখানে যখন আসা যাওয়া শুরু করলাম তখন মনে হলো যে না, বুয়েট ক্যাম্পাস থেকে কার্জন হল অনেক বেটার, সুতরাং আমি কার্জন হলেই থাকবো।
Right. তো আলটিমেটলি বুয়েটের ভর্তি পরীক্ষাটা আমার আর দেওয়া হয়নি, মানে Okay. চান্স পাইনি বলতে দেওয়াই হয়নি পরীক্ষা, আর দিতেও যায়নি আর কি। আচ্ছা আচ্ছা, প্রেমে পড়ে গেলাম আর কি, কার্জন ক্যাম্পাসের হলে প্রেমে বলতে পড়ে পারেন। গেলেন। হ্যাঁ। এবং ওটা তো অনেক পুরনো একটা বিল্ডিং, সেই হ্যাঁ, ব্রিটিশ অনেক আমল পুরোনো থেকে। বিল্ডিং, আমরা রাত্রিবেলায় বসে বসে থাকতাম, আমরাও যেতাম মাঝে মাঝে। এখনো সুযোগ পেলে যাই। এই পুকুরটা তো সেই প্রাচীন আমাদের একটা পুকুর, প্রাচীন ওটা নিয়ে একটা বিভিন্ন পুকুর। ধরনের রিউমারও আছে বোধহয়, বিভিন্ন ধরনের না, অধিকথনও আছে। রিউমারটা বলতে যেটা, এটা আসলে ঠিক না আর কি। পুকুরটা অনেক পুরনো, গোসল করতে নামলে অন্যান্য পুকুরের মতো এটার একটা দুর্ঘটনা ঘটে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বলে এটা নিউজটা চলে আসে যে Right. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই পুকুরটা কিন্তু আসলে ফজলুল হক হলের পুকুর, জি। অনেকে আবার শহীদুল্লাহ হলের পুকুরও বলে। বলে, দুইটা হলের মাঝখানে। ওই পুকুরে আমার একজন খুব ঘনিষ্ঠ বন্ধু মারা গেছে, আমার ডিপার্টমেন্টের আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ইমন মারা গেছে ওই পুকুরে ডুবে। কিন্তু তারপরেও আমার মনে হয় না যে এটার মধ্যে কোনো ভৌতিক বা ওইরকম কোনো বিষয় আছে, এগুলো একেবারেই মানে গালগপ্প, রাইট। এগুলো কিছু না। বিশ্ববিদ্যালয় আমরা জীবনে গোসল করেছি রাত্রে 12টা 1টার সময় পুকুরে নামছি, নারকেল গাছ থেকে আমরা নারকেল পেড়ে পুকুরের মধ্যে ফেলে সাঁতরায় নিয়ে আসছি, আমাদের তো কিছু হয়নি। রাইট। যেটা বলছিলাম যে বিশ্ববিদ্যালয় জীবনে আসার পরে যে সামাজিক সংগঠনের সাথে জড়িয়ে পড়া, বাঁধন তো এখন বাংলাদেশে প্রায় অনেক মানুষই চেনেন, তো তার আগে কি এ ধরনের সামাজিক কর্মকাণ্ডের সাথে কখনো যুক্ত ছিলেন, স্কুল জীবনে হোক বা কলেজ জীবনে হোক? আমি আসলে ছোটবেলা থেকে একটু সংগঠন প্রিয়, মানে বন্ধু বান্ধব প্রিয় বা সংগঠন প্রিয়। আমি আমার গ্রামে যখন আমি ক্লাস 7-এ পড়ি, তখন আমি আমার গ্রামের বড় ভাইরা একটা সমবায় সমিতি করছিলেন, ওইটার সাথে জড়িত ছিলাম, ওনাদেরকে দেখে যাইতাম মিটিংয়ে। আমি যখন 8-এ পড়ি তখন আমাদের গ্রামে আমরা একটা প্রগতি সংঘ করছিলাম, জুনিয়ররা, আমরা তখন ওইটার সেক্রেটারি ছিলাম। তারপরে আমাদের ক্লাসমেটরা মিলে আমরা একটা সমিতি করেছিলাম। রাজেন্দ্র কলেজে পড়ার সময়ও আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রোগ্রামগুলোর সাথে জড়িত ছিলাম। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে আসলে তো তখন মানে বয়সের সাথে সাথে বা এখানকার পরিবেশটাই তো আলাদা, সুতরাং এখানে এসে বিভিন্ন সংগঠনের সাথেই করেছি, আবৃত্তি, নাটক, এগুলোর সাথে মানে জড়িত থেকেছি, কিন্তু কোনোটাই আমাকে আটকাইতে পারে নাই, মানে বাঁধনের মতো আর কি। এটা একটা অন্যরকম একটা ব্যাপার ছিল, আবেগ এবং ভালোবাসার একটা ব্যাপার ছিল। পড়াশোনার মাঝখানে আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে আপনি বাঁধনের সাথে জড়িত হন এবং হ্যাঁ, প্রধান উদ্যোক্তা হিসেবে রক্তের বিষয়টা আপনি আসলে কি, ছিলেন। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার বাবা একবার অসুস্থ হয়ে যান আর কি, ওনার গ্যাস্ট্রিক আলসার জনিত কারণে উনি হসপিটালে ভর্তি হয়েছিলেন। তখন ওনার ব্লাড লাগছিল রাজবাড়িতে। তো ওই সময় আমার একজন ফুফাতো ভাই ছিলেন, সিরাজ ভাই, ওই হসপিটালে চাকরি করতেন, উনি আমার বাবাকে রক্ত দিয়েছিলেন। তো এই জিনিসটা আমার মাথার মধ্যে আর কি তখন থেকে ইয়ে ছিল যে ডাক্তার বলছিলেন যে আর 1 ঘন্টার মধ্যে রক্ত না দিতে পারলে কিন্তু উনি বাঁচবেন না। তো তখন বয়স কম ছিল, হয়তো অতটা বুঝতে পারিনি, কিন্তু জিনিসটা আমার মাথার মধ্যে ছিল যে এই রক্তটা, সিরাজ ভাই রক্ত না দিলে আমার বাবা হয়তো বাঁচতেন না। তো আমি যখন ঢাকায় আসলাম, আমি খিলগাতে থাকতাম প্রথম ভর্তি হওয়ার আগে বিশ্ববিদ্যালয়ে। তো তখন একদিন আমার এক বন্ধুর বাবা অপারেশন হবে পিজিতে, ওর জন্য আমরা রক্ত দিতে আসলাম আমাদের ওই মহল্লা থেকে, আমরা প্রায় 10-12 জন আসতাম, তখন তো গ্রুপও জানি না আমরা। তো আসার পরে টেস্ট করার পরে সবার 6 জনের মিললো, 4 জনের মিললো না, কি ওর দরকার ছিল ও পজিটিভ, আমার বি পজিটিভ। ওকে। তো তখন খুব খারাপ লাগলো যে আজকে রক্তটা দিতে পারতাম এরকম। তো রক্ত দেওয়ার সুযোগ আসতে আসতে আমার কিন্তু বিশ্ববিদ্যালয়ের 2nd ইয়ার পর্যন্ত লেগে গেল আর কি, এর মাঝখানে আর ওরকম কল বা ওরকম সুযোগ পাইনি আমি। তো শহীদুল্লাহ হলে আমার যখন আমি উঠি, তখন শহীদুল্লাহ হলে আমরা উঠলাম যখন, সেটা ধরেন 93 সাল হয়ে গেল আমাদের, মানে শুরুর দিকে, তখন আমাদের ফার্স্ট ইয়ারের প্রায় শেষের দিকে। তো শহীদুল্লাহ হলে ওঠার পরে যখন আমরা শহীদুল্লাহ হলে আসা যাওয়া করতাম, জানেন এটা মেডিকেল ইমার্জেন্সি গেটের একদম সামনে কিন্তু শহীদুল্লাহ হলের অবস্থানটা। তো যেটা হতো প্রায়ই ওই সময়ে, সেটা হলো যে প্রায় ইমার্জেন্সি থেকে রোগীরা এসে আপনার কান্নাকাটি করতে হলের গেটে যে আমার এই রক্ত লাগবে বা এরকম, আমার ছাত্রছাত্রীদের কাছেই বলতো আর কি, ছাত্রদের কাছে এই রিকোয়েস্টটা করতো যে ভাই আমার রোগী মারা যাচ্ছে, লাগবে। তো তখন কিন্তু সমস্যাটা যেটা ছিল যে বেশিরভাগ ছাত্রই কিন্তু এটা পাশ কাটায় চলে যেত, মানে এখনো তাই যায়, প্রতিদিনের চিত্র এটা, যে বিপদে পড়লে লোকজন খুব কম লোকজনই আগে আসে, এখন পর্যন্ত চিত্রটা প্রায় একই রকম আছে। 2-1 জন চেষ্টা করতেন বড় ভাইরা যে ঠিক আছে লাগবে, দেখি পাওয়া যায় কিনা। আমার চোখে পড়লে যদি, মানে সবসময় তো আর আমরা গেটে থাকতাম না, হয়তো আমি আসা যাওয়ার পথে দিনের মধ্যে হয়তো কোনো একটা সময় দেখা হলো একজনের সাথে, চেষ্টা করতাম যে রক্ত জোগাড় করে দেওয়ার জন্য, মানে ওই জিনিসটা মাথায় ছিল যে আমার বাবার রক্ত লাগছিল এরকম। তো আমার সামনে পড়লে আমরা চেষ্টা করতাম যে রক্ত জোগাড় করে দেওয়া যায় কিনা। সমস্যা যেটা ছিল, সেই সমস্যাটা হলো যে আমি যাদের কাছে রক্ত খুঁজছি, যাদেরকে জিজ্ঞাসা করতেছি যে তোমার এই গ্রুপ, 10 জনকে জিজ্ঞাসা করলে 8-9 জনই বলতো যে আমি গ্রুপ জানি না। 10 জনের মধ্যে 8-9 জন বলতো গ্রুপ জানি না। আপনি অবাক হয়ে যাবেন যে আমাদের সময় তো সায়েন্সে পড়তাম, মানে যারা ভালো ছাত্র ছিল আর কি, এখন পিকচারটা একটু চেঞ্জ হয়েছে, এখন কমার্সে পড়ে ভালো ছাত্ররা। তো
তাদের একটা অংশ শহীদুল্লাহ হলে থাকে, অথচ তাদের মধ্যে ধরেন 80 বা 90% ব্লাড গ্রুপ জানে না, তারা সব থেকে সচেতন, সব থেকে মেধাবী। পিকচারটা ছিল এরকম। রাইট। তো এরকম একটা পরিস্থিতিতে রক্ত খোঁজাটা কিন্তু খুব সহজসাধ্য কাজ ছিল না। তো আরেকটা অসুবিধা ছিল যে এই যে যেই 10 জন জানে, মানে শতকরা 10 জন জানে, তাদেরও তো কোনো লিস্ট ছিল না যে এই লিস্টের রক্ত কোনো রকমের বা রক্তের গ্রুপটা জানতে হবে মানুষের, বা এটা একটা জানা জরুরি বিষয়, এটা কারোর মধ্যে কোনো আমরা ওই সময়টাতে বিষয় বাংলা ছিল না। সিনেমাতে দেখতাম এবং এখনো দেখতাম, সেটা হচ্ছে যে নায়িকা প্রচন্ড আঘাতপ্রাপ্ত হতো, নায়ক গিয়ে নায়ক রক্ত গিয়ে দিত, রক্ত দিয়ে আসলে তারপরে group ট্রুপ মানে অমুক আগে সাহেব মিলানো দেখুন, থাকতো। হ্যাঁ রক্তের মধ্যে কোনো পার্থক্য নেই, রক্ত দেওয়াটা অনেক বড় একটা কিছু বড় একটা ব্যাপার কিছু, ছিল। right. যাই হোক, এই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো এবং রক্ত যে মানুষের জীবন বাঁচাতে পারে কিভাবে এবং একই সাথে যারা রক্ত দেয় তাদের জন্য যেটা উপকারী, এই ব্যাপারগুলো আজকের অনুষ্ঠানে উঠে আসবে, তবে ছোট্ট একটা বিরতির পরে। দর্শক, একটু পরেই ফিরে আসছি, আশা করছি সাথেই থাকবেন। ফিরে এলাম মেরজ প্লাস রাঙা সকাল অনুষ্ঠানে। দ্বিতীয় ঘন্টায় আমাদের অতিথি আছেন, তিনি একজন সমাজকর্মী ও সংগঠক মোহাম্মদ শহীদুল ইসলাম রিপন। চলুন দর্শক, আমরা তার সাথে গল্প করি। যে প্রসঙ্গতে ছিলাম, আপনি বলছিলেন যে আপনার বাঁধন কিভাবে আপনি প্রতিষ্ঠা করলেন এবং তার উদ্যোগটা কিভাবে নিলেন, এবং যার প্রথম দিকে ছিল যে আপনি বিশ্ববিদ্যালয়ে যখন ছিলেন তখন রক্ত দিতেন এবং রক্ত দিতে পছন্দ করতেন, তারপর কি হলো? তো যেটা বলছিলাম আর কি, যে শহীদুল্লাহ হলে ওইরকম যখন লোকজনের সহযোগিতার জন্য আসতেন, তো হয়তো আমি অনেক সময় চেষ্টা করছি তাদের জন্য, তো হয়তো দেখা গেলো যে খুঁজতে গিয়ে দেখা গেলো যে আমি যেই গ্রুপটা সারাদিন খুঁজলাম, রাত্রিবেলা রুমে এসে দেখি আমার রুমমেটের সেই গ্রুপ। তো এইটা অবাক হইতাম আর কি, যে ওর গ্রুপটা আমি জানি না কেন। তো তখনই শুরু করলাম হচ্ছে সবার গ্রুপ লিখে রাখা। আমাদের সময় তো মোবাইল ছিল না, আমরা একটা ছোট ডায়েরি ব্যবহার করতাম, এই বিশ্ববিদ্যালয়ের ডায়েরি। ওটার মধ্যে আমি যে পরিচিত যার যেটা গ্রুপ আমরা যখন জানতে পারি লিখে রাখতাম। এতে হলো কি যে খোঁজার কাজটা একটু সহজ হলো, কিন্তু তখন মনে হতো যে আরও সবার গ্রুপটা যদি জানতাম তাহলে ভালো হতো। এরকম আস্তে আস্তে ধরেন আমার বিশ্ববিদ্যালয়ের জীবন আগাতে থাকলো। আমি যখন অনার্স ফাইনাল ইয়ার, দ্যাট ইজ থার্ড ইয়ারে উঠলাম, তখন এটা হচ্ছে 1996 সাল আর কি, যখন আমরা থার্ড ইয়ারে উঠলাম। তো এই সময়টাতে ঢাকাতে ওপেন হার্ট সার্জারি শুরু হলো, এর কাছাকাছি সময়ে। তো তখন হতো কি যে একবারে যে রিকোয়ারমেন্ট আসতো, একজন রোগীর 10 ব্যাগ 12 ব্যাগ ব্লাড লাগবে একবারে। তো সেটা ধরেন কারোর জন্য 1 ব্যাগ জোগাড় করা খুব সহজ ছিল বা কঠিন ছিল, কিন্তু একবারে 10-12 ব্যাগ জোগাড় করা ছিল একেবারে নেক্সট ইম্পসিবল, যে গ্রুপই জানে না লোকজন। তো তখন আমাদের এই চাপটা অনেক বেড়ে যাওয়ার কারণে তখন আমার ওই দুটো পেশেন্ট হ্যান্ডেল করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছিল খুব মর্মান্তিক, মানে একেবারে সারা বিশ্ববিদ্যালয় ঘুরে বন্ধু বান্ধব যেখানে আছে, তারপরে খুব কষ্ট হওয়ার পরে চিন্তা করলাম যে না, এভাবে আর সম্ভব না, তাহলে এবার সব ছাত্রদের একটা গ্রুপের তালিকা করতেই হবে, যেভাবেই হোক একটা তালিকা করতে হবে। তো এই তালিকাটা কিভাবে করা যায়, তালিকাটা কার কাছে জায়গাটা থাকবে? আসার আগে আমি একটু জাস্ট আমার কিউরিওসিটি থেকে জানতে চাই, এটা তো আমাদের অনেকেই হয়তো বলবেন, গুরুজনেরা বা ফ্রেন্ডরাও হয়তো বলেছেন, নিজের খেয়ে বোনের মোষ তাড়ানো, সম্পূর্ণ ভলেন্টারি ওয়ার্ক, একদম সম্পূর্ণ। এই জাতীয় কাজ করতে গিয়ে নিজের লেখাপড়াও অনেক সময় হ্যাম্পার হয়েছে, বা কিছুটা হলেও হ্যাম্পার হয়। সেটা স্বীকার তো করা এই ধরনের কাজে আপনি ব্যক্তিগতভাবে ইন্সপায়ার হলেন কিভাবে, কেন গেলেন? ওই যে যেটা বললাম যে আমার একটা মাত্র ইনসিডেন্ট, এবং ওই জিনিসটা আমার মাথার মধ্যে থাকার কারণেই মানে এই কাজটা। আর আপনি যখন একবার এই সহযোগিতার কাজটা করবেন, আপনি যখন, আমি জানি না আপনারা রক্ত দিয়েছেন কিনা, সরাসরি যখন রক্ত দিবেন ক্যাম্পেইনিং এ না, আপনি যদি কোনো রোগীকে একদম ডিরেক্ট কলে গিয়ে রক্ত দেন, ওই রোগীর সাথে যদি আপনি কথা বলেন রক্ত দেওয়ার পরে বা তার খোঁজ খবর নেন, তাহলে আপনি এমন একটা ফিলিংস আপনার মধ্যে তৈরি হবে যে আপনি দ্বিতীয়বার ওই কাজটা করার জন্য নিজে থেকে আপনি যাবেন। শুধু যাবেনই না, আপনি আরো 10 জনকে বলবেন যে না আসলে কাজটা খুব ভালো কাজ। মানে এটা একটা কিরকম যে একটা মানে ভালো লাগার মতো একটা বিষয়টা না গিয়ে বোঝানো যাবে না আসলে। ওই জায়গাটা থেকে ফিরি যেখানে বলছিলেন। তো আমি যখন মানে যত বেশি এই কাজটাতে জড়াইছি তত বেশি আরো এটার প্রতি আরো বেশি মানে অ্যাফেকশনটা আমার তৈরি হয়েছে, যে না আসলে এই কাজটা করা উচিত, মানুষের উপকার করতে হলে এভাবেই করা যাবে, এটাই করা উচিত। তো তখন আমি ওই যে লিস্টটা করার চেষ্টা করতে থাকলাম যে কিভাবে করা যায়। তখনই আমি আমার কন্টেম্পোরারি যারা ছিল, জুনিয়র সিনিয়র বড় ভাই বন্ধু বান্ধব, এদের সাথে অনেকের সাথে আমি জিনিসটা নিয়ে তখন শেয়ার করা শুরু করি। আচ্ছা যদি এরকম হইতো যে পুরো শহীদুল্লাহ হলের ছাত্রদের রক্তের গ্রুপের একটা তালিকা থাকতো, তাহলে রক্ত খোঁজা কত সহজ হইতো। তো অনেকে একটু হাসি উড়া দিত যে আপনি যে শব্দটা বললেন যে নিজের খায় বোনের মোষ তাড়ানোর দরকার কি, তো ভালো আছিস, পড়াশোনা করে কদিন পরে চলে যাব। তো এই অনেকের কথায় কিন্তু জিদটা আরো বেড়ে যায়, মানে যারা খারাপ কথা বলে এদের কথা কিন্তু আমারও ওরকম ধরনের জিদ বাড়ছে, কারো কথায় ভালো লাগছে, কারো কথায় জিদ বাড়ছে। তো এরকম করার পরে মানে এই সময় একটা টাইমিংটা খুব জরুরি, সেটা হলো যে এই সময়টা আমি আমার ডিপার্টমেন্ট প্রথমে বলছি যে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি। তো এই সময় আমি ল্যাবরেটরিতে যখন আমরা প্র্যাকটিক্যাল করতে যাই তখন আমি ব্লাড গ্রুপিং করাটা শিখলাম। মানে এটা ছিল মনে করেন সংগঠনের আইডিয়া বা সংগঠন তৈরি করার পিছনে এটা একটা বড় মানে একটা সুযোগ ছিল। যখন গ্রুপিং করাটা শিখলাম তখন দেখলাম যে এটা খুবই সিম্পল একটা কাজ এবং এটা খুব সহজে করা যায় এবং কম খরচে করা যায়।
তখন আমার দুজন বন্ধু ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতো, ওদের সাথে যোগাযোগ করে টেকনিশিয়ানদের সাথে যোগাযোগ করলাম। সেখান থেকে জানতে পারলাম যে আমি যদি 300 জনের একটা গ্রুপিং প্রোগ্রাম করি তাহলে আমার হয়তো 1200 টাকা এরকম খরচ হবে। তখনই চিন্তা করলাম যে না, এটা শহীদুল্লাহ হলে একটা গ্রুপিং প্রোগ্রাম আমরা করব। তো এই আগে থেকে যাদের সাথে কথাবার্তা বলছি তখন আমরা চিন্তা করলাম যে হ্যাঁ, লিস্টটা আমরা করার পরে লিস্টটা কয়েকজনের কাছে রাখতে হবে, কারণ আমার কাছে থাকবে, আমি হলে থাকবো না, তখন একজন এসে কিভাবে সহযোগিতা পাবে, তাহলে এটা কয়েকটা রুমে রাখতে হবে। তো কয়েকটা রুমে রাখতে হলে কয়েকজন লোককে এটার সাথে জড়িত হতে হবে এবং এই কাজটাই করতে হবে তাদেরকে। তো তখন লাইক মাইন্ডেড লোকগুলোকে খোঁজাখুঁজি শুরু করলাম আর কি, আমার পরিচিতদের মধ্যে থেকে। তো আমি সবাইকে প্রপোজ করা শুরু করলাম যে এরকম একটা কাজ করব, আসো এরকম করি। তো তখনই আসলে সংগঠনের আইডিয়াটাও তখন আস্তে আস্তে মানে ভিতরে যে ঠিক আছে তাহলে আমরা একটা সংগঠন করে ফেলি, যে একটা সংগঠন থাকবে, সে এই কাজটাই করবে শুধু শহীদুল্লাহ হলের জন্য প্রথমে। আচ্ছা আচ্ছা। যে এই লোকজন আসলে রক্ত খুঁজে দিব, আমরা লোকজনকে রক্ত দেওয়ার জন্য আমরা উদ্বুদ্ধ করব, যাতে রক্ত দেওয়ার বাধাগুলো দূর হয় সেই চেষ্টা করব। এরকম করতে করতেই আমরা সিদ্ধান্ত নিলাম, আমার রুমে প্রায় আমরা বসতাম তখন, এটা ধরেন 1997 সালের আগস্ট সেপ্টেম্বরের দিকের কথা। তো তখন আমরা প্রথমে ওই হলগুলোতে যখন আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমরা একটা সংগঠন করব, তখন আমরা একটা নাম চাইলাম। নামটা মানে মিটিংয়ে বললাম যে এরপরে মিটিংয়ে তোমরা নাম নিয়ে আসবে এই সংগঠনের জন্য, যে সংগঠনের স্পিরিটটা হবে এরকম যে স্বেচ্ছায় রক্তদানটাকে আমরা একটা সামাজিক আন্দোলনে পরিণত করব। স্বেচ্ছায় রক্ত দিবে সবাই, সবাই তার গ্রুপ জানবে, সবাই রক্ত দিতে রেডি থাকবে, যে কোনো কল আসলে সে সরাসরি রক্ত দিবে। মানে আমাদের মটোটা একটু ডিফারেন্ট ছিল রেড ক্রিসেন্ট বা সন্ধানী থেকে, সেটা হলো যে আমরা ব্লাড ব্যাংকে রক্ত জোগাড় করে রেখে তারপরে দিব না, আমাদের ডোনাররা রেডি থাকবে, আমরা ফ্রেশ ব্লাড ডোনেশনটাকে প্রমোট করব। দ্যাট ইজ একটু কথা প্রসঙ্গে বলে নিই যে আপনি রক্ত এক ব্যাগ দেওয়ার পরে এটা 21 দিন পরে নষ্ট হয়ে যায়। তো 21 দিন পরে যে রক্তটা নষ্ট হয়ে যাচ্ছে সেটা কিন্তু 10 দিনে পুরোপুরি ভালো থাকছে না। তো আমার ওই ডিপার্টমেন্টের জ্ঞান থেকে এটা যে ঠিক আছে তাহলে এই রক্ত আমি যখনই ড্র করলাম 1-2 দিন পরে এটা কিছুটা হলেও গুণগতভাবে এটা কিন্তু একটা নষ্ট হবে। তো সুতরাং আমরা ফ্রেশ ব্লাড ডোনেট করব। আর আমাদের কাছে কিছু কিছু রোগী আসতো, তাদের জন্য ফ্রেশ ব্লাড ছিল ম্যান্ডেটরি, যেমন ধরেন সিজার অপারেশন, থ্যালাসেমিয়া পেশেন্ট, হেমোফিলিয়া পেশেন্ট বা ওপেন হার্ট সার্জারি, এইগুলোতে আপনার ফ্রেশ ব্লাডই ছিল ম্যান্ডেটরি। ওই ব্লাড ব্যাংকের ব্লাড কিন্তু এগুলো কাজে লাগে না। তো এইখান থেকেই আমরা বললাম যে ঠিক আছে আমরা ফ্রেশ ব্লাড ডোনেশনটাকে আমরা প্রমোট করা শুরু করব। তো যখন এরকম নাম চাইলাম, যেটা বলছিলাম, নাম চাইলাম তখন আমার একটা ছোট ভাই ছিল শহীদুল্লাহ হলের, ও একটা নাম প্রস্তাব করলো, ওর নাম ছিল শাহানুর। ও প্রস্তাব করলো যে আমরা এটাকে বন্ধন রাখতে পারি নামটা। তো বন্ধন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের একটা সংগঠন ছিল, ওরা এটা জানতো না, আমি জানতাম। তখনই বলা হলো যে ঠিক আছে আমাদের সংগঠনের যে চেতনাটা, মানে আমরা যেই কাজটা করব আসলে সেটার সাথে বন্ধন নামটা খুব ভালো ম্যাচিং করে। তো বন্ধনের অপভ্রংশ করে আমরা বাঁধন হিসাবে এটাকে ব্যবহার করতে পারি। তো সত্যি কথা বলতে কি প্রথম দিকে কিন্তু বাঁধন নামটা আমাদের কাছে অতটাও কিন্তু ভালো লাগেনি, কিন্তু আমরা অনেকটা মনে করেন আর বেটার নাম না পেয়ে এটাকে আমরা অ্যাকসেপ্ট করেছি। কিন্তু এখন মনে হয় আর কি যে এর থেকে ভালো নাম আসলে আর হতে পারতো না, মানে এবং লোগোটা অনেক বেশি সুন্দর, ফার বেটার দ্যান বন্ধন, মানে অনেক ভালো আর কি বাঁধন নামটা। হ্যাঁ, লোগোটাও কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, লোগোটাও খুব সুন্দর, 4 হাতের মাঝখানে। আমি আসলে আজকে দেখাতে পারলে ভালো হতো। বাঁধনের এই লোগোটার ডিজাইনার কে ছিল? লোগোটার ডিজাইনারের আমি নামটা ভুলে গেছি, মানে উনি একজন শিল্পী ছিলেন। এই লোগোর ডিজাইনটা করা হয়েছিল আমাদের যে প্রথম যখন সেন্ট্রাল কমিটি হলো আর কি, আমরা আমাদের সাম্য ছিল, আমাদের প্রেসিডেন্টও এখন কানাডাতে থাকে, সেক্রেটারি ইস্তিয়াকও কানাডাতে থাকে। ওদের কমিটির সময় ওরা যখন প্রথম এজিএম করবে, সুভেনির বের করবে বা সংগঠনের জন্য ওদেরও অনেক কন্ট্রিবিউশন আছে, তো ওরা বললো যে আমাদের একটা লোগো দরকার। তো তখন আমরা মিটিং করেই কিন্তু সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের লোগোটার মধ্যে এই জিনিসগুলো থাকতে হবে, যে আমরা সবাই মানবতার কল্যাণে যে হাতে হাত রেখে আমরা দাঁড়াচ্ছি, এই কনসেপ্টটা থাকতে হবে। প্লাস আমরা যে রক্ত দিচ্ছি এবং জীবন বাঁচাচ্ছি মানুষের, যে আমাদের এইরকম একটা সাইন থাকতে হবে। তখন ওই শিল্পী উনি আমাদেরকে 4-5টা লোগো করে দিয়েছিলেন, আমাদের এই কনসেপ্টটা উনি জানার পরে করে দিয়েছিলেন। এর মধ্যে এই লোগোটা আমরা সিলেক্ট করেছি, যেটা এখন আমাদের আছে 4 হাত, চারদিকে 4 হাত ধরা, মাঝখানে রক্তের ড্রপ এবং লাইট মোমবাতির আলো আছে, মাঝখানে লেখা বাঁধন, ওটা ইটালিক করে লেখা। চমৎকার। আর টিএসসি তে রুম বরাদ্দ পেলেন কিভাবে? একদম রুমে এখন আমাদের ফ্রন্টে আছে রুমটা, রাইট? হ্যাঁ, না এখন একদম যেখানে আপনার টিএসসি নিচতলা দিয়ে ঢুকে হাতের বামে গিয়ে ডান পাশে রুমটা, বড় রুমটা বুক সেন্টারের পাশে। আচ্ছা, এটা আমাদের বড় রুমটা। আর এখন প্রত্যেকটা হলেও কিন্তু আমাদের আলাদা অফিস আছে। যেটা বলতেছিলাম যে যখন আমরা ওই সিদ্ধান্ত নিলাম শহীদুল্লাহ হলে যে আমরা ব্লাড গ্রুপিংটা করব, সেই ডেটটা আমরা ঠিক করলাম 24 অক্টোবর 1997। এই দিন আমাদের প্রথম, এই জন্য এই দিনটাকে আমরা কিন্তু বলি হচ্ছে আনুষ্ঠানিক আত্মপ্রকাশের দিন। তো ওই দিন আমরা 300 জনের ব্লাড গ্রুপিং করলাম। অনেকেই সহযোগিতা করছে, আমাদের বন্ধু বান্ধব, বড় ভাইদের মধ্যে সহযোগিতা। যখন এই শহীদুল্লাহ হলে যখন আমরা গ্রুপিং প্রোগ্রামটা সাকসেসফুলি করতে পারলাম এবং আমাদের লিস্টটা কমপ্লিট হয়ে গেল,
তখন আমাদের মধ্যে একটা মানে স্যাটিসফ্যাকশন বলেন এবং আরও কিছু করার একটা ইয়ে তৈরি হলো যে না এই জিনিসটা শুধু শহীদুল্লাহ হলের জন্য না, এটাকে আমরা অন্যান্য হলেও তখন ছড়াই দিব। এভাবেই ধারাবাহিকভাবে কয়েক মাস পরে এফএস হল, তারপরে জহুরুল হক হল, তারপরে এফ রহমান হল, এরপরে মহসিন হল, এভাবে ধারাবাহিকভাবে আস্তে আস্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলে আমাদের এই সংগঠনটা হয়ে গেল। এটা ধরেন 99 সালের মধ্যেই সবগুলো হলে আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তখন আমাদের যে প্রথম সেন্ট্রাল কমিটির আমাদের হলো সেই ইস্তিয়াক সাম্যর কমিটি, ওরাও তখন আবার এই সংগঠনটাকে সিদ্ধান্ত নিল যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ্ডির বাইরে ছড়াই দিতে হবে, কারণ এটা তো অনেক বড় ব্যাপার হয়ে গেছে, তখন লোকজন উপকার পাচ্ছে, তাহলে আমরা কেন অন্যদেরকে বলবো না এই কাজটা করতে। তখন ওরা ওদের পরিচিত বা আমাদের পরিচিত এরকম সবার সাথে যোগাযোগ করে আস্তে আস্তে বুয়েট, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে প্রথম কারমাইকেল কলেজ রংপুর, তারপরে বুয়েট, তারপরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এরপর আস্তে আস্তে এখন তো 34টা শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় বাঁধন ছড়িয়ে গেছে। এবং যেখানে যেখানে এই সংগঠনটা আছে যে শিক্ষা প্রতিষ্ঠানে, মানে এটা আমরা খুব মানে গর্বের সাথে বলি যে এটা ওইখানকার বেস্ট অর্গানাইজেশন। এটা মানে শুধু যে মানে এরা যেভাবে কাজটা করছে আসলে, যে যেই চেতনা নিয়ে কাজটা করছে আমাদের সংগঠনটা, যে একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন, আমাদের স্লোগান কিন্তু এটা। এবং এই স্লোগানটাও কিন্তু সংগঠনের শুরুর সময় না, আরেকটু পরে আসছে। এগুলো সব ধাপে 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 সংগঠনটা বিল্ড আপ হয়েছে। এটা নামটা না, এটা সংগঠনের স্লোগানটা প্রথম এফএস হল থেকে আমাদের ব্যবহার করা শুরু হয়েছে, যখন আমরা এফএস হলের প্রোগ্রামটা করলাম। আর এটা লেখা শুরু হয়েছে জহুরুল হক হলের প্রোগ্রাম থেকে। মানে সবকিছু একটা মানে আস্তে আস্তে আসছে আর কি। তো এভাবে যেভাবে কাজ করে এখন, যে ধরুন বাঁধনের মূল যেভাবে কাজ করে আমাদের ছেলেরা, যে প্রথমত আমরা কিন্তু রক্তদানটাকে একটা সামাজিক আন্দোলনে পরিণত করার জন্য কাজটা করি। সেটা কীরকম, ধরেন শুধু রক্ত দেওয়াটা না, রক্ত দেওয়াটা কিন্তু বাঁধনের শেষ পর্যায়ের কাজ, যে রক্ত দিয়ে আসলাম আমি, তার আগে বাঁধনের অনেকগুলো কাজ আছে। যেমন ধরেন একজন ছেলে যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছে, একজন ছেলে বা মেয়ে, তখন তাকে রক্ত দেওয়ার জন্য মানসিকভাবে তৈরি করা, যে সে যেন মোটিভেট করা থাকে, যে সে যেন রক্ত দেওয়ার জন্য রাজি থাকে সবসময়, রেডি থাকে সবসময়। এই জন্য প্রথমে আমরা যেটা করি যে তাকে আমরা গ্রুপটা তাকে আমরা ফ্রি করে দিই। মানে আমাদের ছেলেরা যেটা করে যে প্রতি বছর তারা প্রায় 1 লাখেরও উপরে ব্লাড গ্রুপিংটা কিন্তু ফ্রি করছে, যেটা যদি আপনি টাকার অঙ্কে চিন্তা করেন, এটা কিন্তু এটা মানে অনেক টাকার একটা ব্যাপার। ডায়াগনস্টিক সেন্টারগুলোতে আপনার এই গ্রুপ টেস্টটা করতে আপনার 50 থেকে 100-150 টাকা পর্যন্ত চার্জ আছে। তো সুতরাং এটাকে আমরা ফ্রি করি। যে এটা করার উদ্দেশ্যটা হচ্ছে যে আমি তার রক্তের গ্রুপটা আমিও জানলাম, সে শুধু জানলো তা কিন্তু না, আমার লিস্টেও কিন্তু তার নামটা আসলো, আমি তাকে বলতে পারবো যে তোমার তো এই গ্রুপ, তুমি এখন রক্ত দিবা কিনা। দ্বিতীয় যেটা করে আমাদের ছেলেরা, আমাদের কর্মীরা যেটা করে, সেটা হলো যে মোটিভেশনের কাজটা কন্টিনিউয়াস করতে থাকে। সে মানে দেখে যে এই রক্ত দিতে একটু গড়িমসি করতেছে, তার সাথে লেগে থাকে, তাকে মোটিভেট করে বিভিন্নভাবে। তাকে হয়তো আমি বললে হয়তো দিবে না, কিন্তু আপনি বললে সে রাজি হয়ে যাবে, অথবা এই আপু বললে রাজি হয়ে যাবে। এরকম অনেকে কিন্তু এক একজনের এক একটা মোটিভেশনের পয়েন্ট আলাদা আলাদা। হয়তো কোনো স্যার বললে রাজি হয়ে যাবে, অথবা বড় ভাই বললে রাজি হয়ে যাবে। তখন তাকে ওইভাবেই মানে বলানো হয় যে প্রথমবারের জন্য। তো প্রথমবার রক্ত দেওয়াটা একটু কঠিন, যারা ভয় পায় বিনা কারণে দেয় না। তো প্রথমবার রক্ত দেওয়ার পরে দেখা যায় যে সে নিজে, ওই যে বললাম প্রথমেই, যে আপনি যদি একবার রক্ত দিয়ে রোগীকে দেখে আসেন, আপনার ভিতরে যে একটা স্যাটিসফ্যাকশন তৈরি হবে, এইটাই আপনাকে তাড়িত করবে যে আপনি পরবর্তী সময় আপনি নিজে থেকে যে আপনি যে রক্তটা দিবেন। এইটা তো তার মানে বাঁধনের যে কাজটা আসলে, এটা হলো আমরা মোটিভেশনটা আমাদের মেইন কাজ। রক্ত দেওয়াটা এটা একটা ওই মেইন কাজের একটা ফলাফল, মানে রক্ত দেওয়াটা। তো এই মোটিভেশনের কাজটাই আমাদের বাঁধন কিন্তু বেশি ভালোভাবে করছে আর কি। যেটা আপনার অন্যান্য সংগঠন, যে আমাদের অনেক সংগঠন আছে কিন্তু রক্তের জন্য কাজ করছে, তো সেখানে মোটিভেশনের কাজটাতে একটুখানি কিন্তু ঘাটতি ছিল। বাঁধন হওয়ার পর আমরা এটা দাবি করতে পারি যে আমরা এখন মোটিভেশনের জন্য প্রচুর কাজ করছি। এখন তো আরও অনেক সংগঠন আগে আসছে, এখন আপনার অনেকে এখন ওয়েব বেসড অনেকে এই কাজ করছেন। আমি দেখি ওগুলো, যে খুবই ভালোই লাগে যে না, আমাদের ইয়াং জেনারেশন কিন্তু অনেক মোটিভেটেড এবং তারা আগে আসতেছে। রক্তের জন্য যে আমরা একটু রক্তদানের সম্পর্কে একটু আসতে চাই, যেটা হচ্ছে যে আপনি তো দীর্ঘদিন যাবত রক্তদান কর্মসূচির সাথে জড়িত আছেন। একজন স্বেচ্ছায় যখন রক্ত দিতে আসবেন, তার মানে রক্তদানের ক্ষেত্রে কি কি বাধা রয়েছে বলে আপনি মনে করেন? সবচেয়ে ভালো প্রশ্ন করছেন। যে আমাদের অ্যানালাইসিস অনুযায়ী এখন আমরা যেটা দেখেছি কাজ করতে গিয়ে, মানে লোকজনের কাছে রক্ত চাইতে গিয়ে যে কারণে লোকজন সবচেয়ে বেশি রক্ত দেয় না, যে কারণে সব থেকে বেশি কারণ, সবাই অবাক হয়ে যাবেন কিন্তু আপনারা অবাক হবেন, সবচেয়ে বেশি যে কারণে মানুষ রক্ত দেয় না, সেটা হচ্ছে যে কেউ তার কাছে কোনোদিন আপিলটা করেনি। অর্থাৎ রক্ত লাগবে, মনে করেন আপনারা অনেক সময় টিভি স্ক্রলে কিন্তু দিয়ে দেন যে AB নেগেটিভ রক্ত দরকার, যোগাযোগ করুন। এটা যখন আমার AB নেগেটিভ যদি হয়, আমি যখন দেখি, আমি চিন্তা করি হয়তো অন্য কেউ দিবে, কেউ না কেউ দিবে, আমি না, মানে আবেদনটা আমাকে করা হয়নি। কিন্তু যখন সামনে আমার কোনো বন্ধুকে আমি যখন বলবো যে মানে ফ্রেন্ড, তুমি রক্ত না দিলে এই লোকের মেয়েটা মারা যাবে, তুমি রক্ত না দিলে এই লোকের ছেলেটার অপারেশন হবে না, বা বেঁচে যাবে এই মাটা,
তখন এই আপিলটা কিন্তু তার কাছে কিন্তু মানে ফিজিক্যাল যে প্রচন্ড আপিল knocking। করাটা এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং বেশিরভাগ লোকই জিজ্ঞাসা করলে এখন পর্যন্ত পিকচারটা কিন্তু একই রকম আছে, বলবে যে রক্ত দেয় নাই, কেউ তো আমার কাছে চায় না, আমার রক্ত লাগে নাই কোনোদিন। তো আমরা যেটা করি যে রোগীর যে চাহিদাটা আমরা কিন্তু ডোনারের কাছে কিন্তু সম্ভাব্য ডোনারের কাছে আমরা আপিলটা আমরা পৌঁছে দিচ্ছি সরাসরি, এটা একটা বড় কারণ। দ্বিতীয় আর একটা বড় কারণ যেটা দূর করার জন্য বাঁধন কাজ করতেছে সেটা যে রক্তের গ্রুপ না জানা, যে আমি তো গ্রুপই জানি না, রক্ত দেওয়ার তো চিন্তা তো প্রশ্নই আসে না, মানে সেটা তো আরো পরের বিষয়। তো আমরা এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে কি অনেকে ভয় পায়, অহেতুক ভয় পায়, মানে আমি রক্ত দিব, মানে মা মানা করছে অথবা আব্বা মানা করছে, রাগ করবে না আমি অনেকে তো রক্ত দিব, ভয় সুইটাকেও ভয় পায়, পায়। সুইটাকে অনেকে ভয় পায়। তো এই ভীতির কারণটা হচ্ছে 3 নাম্বার বড় কারণ। তো ভীতির কারণটা দূর করার জন্য আমরা যেটা করি ওই যে লেগে থাকি তার পিছনে। সে যখন প্রথম রক্ত দিতে যায় তাকে আমরা বিভিন্নভাবে তাকে মোটিভেট করি, সাহস যোগাই, তার সাথে যাই, তার মানে সাথে যাই যে হসপিটাল পর্যন্ত বা ব্লাড ব্যাংক অনেকে আমার পর্যন্ত। ফ্রেন্ড অনেকে বলে রক্ত চোষার দল। রক্তচোষা, এই যে শব্দটা আপনি বললেন, আমি বলতে চাইছিলাম যে এক্স্যাক্টলি বাঁধনের ছেলেদের, বাঁধনের কর্মীদের ক্যাম্পাসে খুব জনপ্রিয় একটা নাম যে ভ্যাম্পায়ার বা রক্তচোষা। বলে যে এই যে আসতেছে রক্তচোষা, হ্যাঁ। এবং আমরা কিন্তু এটা খুব আগে প্রথম একটু খারাপ লাগতো যে এরা আমাকে রক্তচোষা বা ভ্যাম্পায়ার বলছে, এখন কিন্তু এটা আমরা খুব প্রাউডলি অ্যাকসেপ্ট করি। এবং যতক্ষণ পর্যন্ত একটা বাঁধন কর্মী রক্তচোষা নামে পরিচিতি না পায় ততক্ষণ পর্যন্ত আমরা তাকে ভালো বাঁধন কর্মী বলি না। সাইড বাঁধন। এবং যেখানে মানে যেই ইউনিটে সে কাজ করুক না কেন, যেই ক্যাম্পাসে সে কাজ করুক না কেন, আমরা চাই যে আমাদের বাঁধন কর্মীদের দেখলেই সবাই বলুক যে হ্যাঁ এই যে রক্তচোষা আসতেছে। আমরা তাদেরকে বলি যে তোমরা বন্ধুদের আড্ডায়, তাস খেলার আড্ডায়, পড়াশোনার আড্ডায় বা স্টাডি সার্কেলে, ক্লাসরুমে, বাড়িতে সে যখন তার নিজস্ব বন্ধু বান্ধবের সাথে যখন আড্ডা মারে, গ্রামের সব জায়গায় তুমি এই রক্ত দেওয়ার কথাটা বলবা। এবং আমরা বলিও তাই। আমরা অফিসে চাকরি করলে সেখানেও আমাদের মানে বাঁধন কর্মীদের মানে আমরা বলতে পারি যে 17-18 বছর হয়ে গেছে আমাদের। অনেক কর্মী এখন মানে এক্স হয়ে চাকরি জীবনে আছে, প্রফেশনাল লাইফে আছে। তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু তার নিজ নিজ অফিসে বা প্রত্যেকটা জায়গাতে কিন্তু তারা রক্ত খোঁজার কাজটা কিন্তু করে। রাইট, ইটস আ গ্রেট ভলান্টারি ওয়ার্ক। তারা নিজ থেকে কিন্তু করে, তারা জেনে নেয়। আপনাকে হয়তো জিজ্ঞাসা করবে যে আপনার রক্ত গ্রুপটা কি, সে তো মনে রাখবে যে না, হ্যাবিটটা গ্রো করে যায়, হ্যাবিটটা নিজের গ্রো মধ্যে। করে যায়। Right, আমরা এই আড্ডাগুলোতে ফিরবো এবং একই সাথে এই ধরনের প্রতিষ্ঠান চালানোর জন্য কোনো ধরনের ফান্ডের প্রয়োজন হয় কিনা, ফান্ডগুলো কোথা থেকে আসে, এগুলো নিয়ে কথা বলবো আমরা একটা বিরতির পরে। দর্শক একটু পরে ফিরে আসছি, সাথে থাকবেন আশা করছি।